নমস্কার, শিখা মুখার্জিজ আর্টিস্টের পার্ট 2 এই ইউটিউব চ্যানেলের শ্রোতাদের স্বাগত জানাই। আপনারা শুনছেন ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণ কাহিনী হে পূর্ণ তব চরণেরও কাছে। আজকে পড়ব ষষ্ঠ পর্ব। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করুন। এই চ্যানেলে আমি ছোট গল্প এবং ছোট গল্পচ্ছলে লেখা ভ্রমণ কাহিনী পাঠ করে থাকি। পঞ্চম পর্বে যিনি সঠিক উত্তর দিয়েছেন তিনি শিলা দস্তিদার। হান্নার আরেক বোনের নাম অস্টিন। তাহলে শুরু করছি আজকে ষষ্ঠ পর্ব। শুরু হচ্ছে গল্প দিয়ে জাহ্নবী যমুনা। হাঁটা পথের রাস্তাটা অনন্য সুন্দর। যমুনোত্রীর পথের মতো নয়, অনেক চওড়া। গঙ্গা অনেক কাছাকাছি, যমুনার মতো অত গভীর খাদ নয়। গঙ্গার সঙ্গে চেনাশোনা হয় সহজে, রূপসীও সে অন্য ধরনে। সারাটা পথ কত ঝর্ণা ঝরছে, গঙ্গা স্রোতের সঙ্গে এসে মিলছে। প্রথমে খানিকটা উতরাই, তারপরে সিঁড়ির মতো চড়াই। পথে অনেকখানি রাস্তা কাঠের রেলিং ঘেরা। বেশ মনের আনন্দে চলেছি। ভাগ্যিস খচ্চর নেই এখানে। প্রথম কিলোমিটার যখন ফুরালো, কি উল্লাস আমার মনে। পরিশ্রম অবশ্য হলো 5 কিলোমিটার হাঁটার মতো। হাঁপানিকে প্রশ্রয় না দিয়ে খুব আস্তে আস্তে হাঁটছি। পথে দলকে দল মানুষ জয় গঙ্গা মাই বলে হাতে জলপাত্র নিয়ে ফিরছেন, মাথায় পুঁটুলি। কোলে শিশু, হাতে জলপাত্র। স্ত্রী পুরুষ উভয়েরই। যমুনোত্রীর মতো বর্ণ নয় গঙ্গোত্রী। যমুনোত্রীর বর্ণতা যদি হয় সাবলাইম, গঙ্গোত্রীর সভ্যতা তাহলে বিউটিফুল। এ পথে রাখাল বালিকা বাছুর নিয়ে হাঁটে। পথের ডান্ডির উৎপাত নেই, খচ্চরও নেই ভেবেছিল, কিন্তু কার্যত তা হলো না। সারা পথটা খচ্চরের মোকাবেলা করতে করতে যেতে হলো। এই খচ্চরগুলি হিমালয় পর্বতের উপযুক্তই বটে। মিলিটারি মিউল এরা, ভারত সরকারের সেবায় নিযুক্ত। দৈর্ঘ্যে প্রস্থে যে কোনো উচ্চবংশীয় অশ্বকে হার মানাতে পারে। অশ্বতর মানে অশ্বের চেয়েও অশ্ব যদি হতো, তাহলে এরা সেই সংজ্ঞা পাবার যোগ্যতা রাখে। কি বিশাল দেহ, তেজদৃপ্ত, তেল চকচকে চামড়া, দলাই মলাই করা চেহারা। কে বলবে এরাও খচ্চর? খচ্চর যারা গালি হিসেবে ব্যবহার শুরু করেছিল তারা নিশ্চয়ই এদের দেখেনি। ভালো ঘোড়ার সম্ভ্রান্ত স্বাস্থ্য ঔজ্জ্বল্য এবং খচ্চরের পার্বত্য কুশলতার এক অসামান্য সমন্বয় এরা। একটি সিঁড়িপথে 120টি খচ্চর নামলেন। সব যাত্রীরাই যাত্রা স্থগিত রেখে পাহাড় ঘেঁষে দাঁড়িয়ে এই অপূর্ব খচ্চর মিছিলকে গার্ড অব অনার দিতে লাগলুম। তাদের প্রত্যেকের পিঠে কামান বাঁধা। তাদের প্রত্যেকের সঙ্গে 2-3 জন করে সেবক জোয়ান ছুটছেন। মুগ্ধ নয়নে এ দৃশ্যে ছবি তুলব বলে আমি প্রস্তুত। হঠাৎ মেয়ে ছুটে এসে বলল, লেন্সের ঢাকাটা বন্ধ। লেন্সের ঢাকনি খুলে ফের ক্যামেরা তাক করেছি। এবার পিঠে টোকা পড়ল। ফিরে দেখি এক গুরুগম্ভীর মিলিটারি অফিসার। মিলিটারির ছবি তুলতে হয় না সিস্টার। এমনকি তার খচ্চরেরও না? হেসে ফেলে অফিসার বললেন, না, এমনকি খচ্চরেরও নয়, এটা মিলিটারি অপারেশন। বর্ডার থেকে যখন কোনো রেজিমেন্ট বদলি হয়ে যায় তারা নিজেদের অস্ত্রশস্ত্র সমেত চলে যায়। পরবর্তী রেজিমেন্ট তাদের নিজেদের কামান টামান সঙ্গে করে আনবে। আমার এটা খুব আশ্চর্য মনে হলো। এই পার্বত্য অঞ্চলে কঠিন পথে এত কষ্ট করে বারংবার কামান ওঠানো নামানো কি একান্তই আবশ্যক? এতে কেবল জন্তুগুলিরই কষ্ট হচ্ছে তা নয়, মানুষের কষ্টও কম নয়। সিঁড়ি ভাঙতে খচ্চররা ভয় পায়, সেই তাদের সিঁড়ি ভাঙানোর চেষ্টায় কি মানুষেরই কম কষ্ট হচ্ছে? ভীত অনিচ্ছুক জীবগুলিকে সিঁড়ি দিয়ে
উঠতে নামতে হচ্ছে পিঠে ভারী কামান বয়ে। শেষ দিকে 4-5টি কামান এলো মানুষ বাহিত হয়ে। 4জন করে জোয়ান স্ট্রেচার বহনের মতো কামান বহন করে ছুটছে। মুখে ছাদ পেটাইয়ের কি রাস্তা পেটাইয়ের কুলিদের মতো ছড়ার গান শুনেই বুঝেছি তাদের প্রচণ্ড পরিশ্রম হচ্ছে। ঘরমাক্ত মুখগুলি নেহাত কচি। ভৈরবঘাটির সৈন্য শিবির থেকে আসছে এরা। গঙ্গা যমুনার সঙ্গম বলে একটি জায়গায় লেখা আছে। সেখানে দুটি রঙের নদী প্রচণ্ড বেগে এসে মিশেছে। একটি নীল, অন্যটি গেরুয়া। দুটি রং স্পষ্ট আলাদা। এই নদীর পাথরগুলির গড়নও খুব অদ্ভুত, বিরাট গোলাকার। ইংরেজিতে যাকে বোল্ডার বলে তাই। যমুনা যথারীতি গভীর সোজাসুজি খাদ তৈরি করে বয়ে যাচ্ছে প্রচণ্ড বেগে। ভাগীরথী তীরটা আরেকটু ছড়ানো। সঙ্গমের কাছে নামা যায়, পাথরে গিয়ে বসা যায়। একটি পরিবার শিশু সমেত ওখানে বসে খাওয়া দাওয়া করছেন দেখা গেল। যমুনার দুধারে প্রায় 5-6 হাজার ফিটের খাড়া পাথরের দেওয়াল উঠে গেছে, ঠিক যেন কোনো কেল্লার পরিখা। হৃদয়ে তোমার দয়া। ভৈরবঘাটি যত কাছে আসে পিকো ততই দেহাতিদের দেখা দেখি পাকদণ্ডি বেয়ে উঠতে চায়। আমি যমুনত্রীর গল্প শুনে এসেছি, আমি তো ওকে কিছুতেই পাকদণ্ডি বাইতে দেব না। অত্যন্ত বিরক্ত ও বিমর্ষ হয়ে পিকো শেষ পথটুকু অতিক্রম করল। পৌঁছতে পেরে আমার কি গর্ব! 3 কিলোমিটার যে পারে, 13 কিলোমিটারও সে পারে। তবে টাইম লাগবে 3, যদি 1.5 ঘন্টা হয়। 13 তবে হবে 7-8 ঘন্টা। না, থামতে হবে বেশ 10 ঘন্টা। যমুনত্রীটা হেঁটে উঠলেই ঠিক হতো, এত কষ্ট হতো না। দেখাটাও সুসম্পূর্ণ হয়নি, চোখের ভেতর মনটা ছিল না। ভৈরব ঘাটিতে পৌঁছে দেখি সেই বাঙালি দলটির একজন বৃদ্ধ বসে আছেন। মেসোমশাই বেশ তো এত আগে একা একা উঠে এসেছেন, দলের বাকিরা কই? এ কথা শুনে তিনি খুব খুশি। ভেবেছিলাম পারবই তো, কার্য তো দেখছি আমি ফার্স্ট হয়েছি। আমরা চা খাবো, মেসোমশাইকেও খাওয়ালুম। একসঙ্গে বসে গল্প করছি, কেননা এখন কোনো বাস নেই। জিপ 10-12 জন লোক চায়, 60 টাকা ভাড়া ও 12 জন মানুষ না হলে ছাড়বে না। ঠিক আছে, বাকি বাঙালিরা চলে আসুন, তারপর ব্যবস্থা নিশ্চয়ই হবে। আরেকজন বৃদ্ধ এসে গেলেন ওদের দলের। অল্প বয়সীদের চিহ্ন নেই। চা খেতে খেতে গল্প হলো। মেসোমশাই প্রবল বাত, এককালে বাতে পঙ্গু ছিলেন, এখন সত্যি সত্যি পর্বত লঙ্ঘন করছেন বিনা কষ্টে। আর অন্যজনের কাকাবাবু একটা অ্যাক্সিডেন্ট হয়ে হিপ জয়েন্ট পুরো ভাঙা, একটা লৌহ শলাকা ঢুকিয়ে অস্থি দুটি গাঁথা আছে। কলকাতায় বেশি দূর হাঁটা বা দোতলা বাসে চড়া তার বারণ। তিনিই খচ্চরে চড়ে যমুনত্রী করে এসেছেন, এখন পদব্রজে গঙ্গোত্রী। তিনি না দয়া করলে হয় না, তার দয়া থাকলে সবই হয়। হাসি মুখে পাকা দাড়ি নেড়ে চকচকে টাক নিয়ে কাকাবাবু আর মেসোমশাই ঈশ্বরকে সার্টিফিকেট দিলেন। মনে মনে বলি, আমার যা হাঁপানি, তবু এই আমিও তো পেরে যাচ্ছি। একটু বাদেই তাদের দলবল এসে পড়ে। ভৈরব ঘাটিতে ভৈরব মন্দির আছে, সেখানে গিয়ে ওরা ছবি তুলতে লাগলেন। ওদের সঙ্গে একটি তরুণ ব্রহ্মচারী আছেন, তিনি পথ প্রদর্শক। অনেকবার এ পথে এসেছেন। তার তো সমগ্র উৎসাহ দেখলুম তার দলের তরুণী ছাত্রীটির প্রতি অনন্য নিবদ্ধ। এটা খেয়াল করেছে রঞ্জন, সেও হয়তো ছাত্রীটির প্রতি উৎসাহিত বোধ করতে গিয়েছিল। তারা বাসের খোঁজ নিচ্ছিলেন। আমি জিপের কথা তাদের বললুম এবং ঠাঁই চাইলুম। মেসোমশাই পিককের নাতনি ডাকছেন এবং চা খেয়ে খুব খুশি। তার খুব ইচ্ছা ছিল একসঙ্গে যাওয়ার। কেন জায়গা হবে না, যদি হও সুজন, তেঁতুল পাতায় 9 জন, সবাই মিলেই যাই। কিন্তু ওর দলটি মেসোমশাইয়ের সৌজন্যপূর্ণ কথা শুনল না। তারা জানালেন জায়গা নেই, জিপ ভর্তি হয়ে গেছে, ওরাই যথেষ্ট সংখ্যক। দুঃখিত ভাই,
বলে মিষ্টি হেসে ওরা চলে গেলেন। বাস স্টেশন তখনও ফাঁকা। মরিয়া হয়ে মেসোমশাই বলে ফেললেন, এরা আমাদের আগে এসেছে, কতক্ষণ দাঁড়াবে? নাতনিকে অন্তত আমি কোলে নিয়ে যাই। পিকো রাজি হলো না। বাস বাসনা। পিকো গেল না। তক্ষুনি উল্টো দিক থেকে বাস এসে দাঁড়ালো। কুলকুল করে তার চতুর্দিক দিয়ে শত ধারায় মানুষ ঝরে ঝরে পড়তে লাগলো। ঝরতে ঝরতে বাস খালি হতে না হতেই মানুষ আরেক দিক দিয়ে চড়ছে। দুটো দরজা আছে। রঞ্জন এসে বলল, তাড়াতাড়ি উঠে পড়ো, জিপ আর নেই। দৌড়ে গিয়ে আমি আর পিকো উঠে পড়ি। ড্রাইভারের পাশের সরু সিটে অনেক মালপত্র নিয়ে এক মহিলা। তাকেই ঠেলে ঠুলে মালপত্র সরিয়ে আমি বসে পড়ি। পিকোকে গিয়ার বাক্সের উপর তুলে বসাই। মিনি বাসে ওখানে তো সিট পর্যন্ত সেঁটে দেয় আজকাল। রঞ্জন ছাতে গিয়ে উঠল। রঞ্জনের কাঁধেই প্রধানত আছে রাক্স্যাকটি। কখনো বা পিকোর কাঁধেও থাকছে। সেটা নামিয়ে ভেতরে নিয়ে নিয়েছি। খানিক পরে বাসের মধ্যে সার্ডিন মাছের টিন ঠাসার মতো সূচিভেদ্য অবস্থা হলো। ঠিক এই সময় পেছনে একটা করুণ আরতি কানে এলো। দিদি ছাদ থেকে নামিয়ে দিয়েছে। রঞ্জন সারা রাস্তা বাসের শেষ সিটের সামনে দাঁড়িয়েছিল। বাসের পশ্চাৎবর্তী পথ দেখতে দেখতে এসেছে। আমরা একদম সামনের কাছ দিয়ে পরিষ্কার বিপুল তুষার মেটলি ভগীরথ পর্যন্ত এবং তার আশপাশের সব শুভ্র চূড়াগুলি দেখতে দেখতে এসেছি। স্বচ্ছ নীল আকাশের গায়ে ঝকঝকে রূপলি শিখরমালা, সবুজ বনে ঢাকা উপত্যকা, আর সেই অবিরাম ঝর্ণা ঝর্ণা। তফাতে ইচ্ছে মতন বাস থামে না। ঝর্ণার জল স্পর্শ করা পান করা যায় না। আর বাস যেন উন্মত্ত হাতির মতো দাপিয়ে ছুটছে, মোড় নিচ্ছে কি স্টাইলে, যেন সে বাসই নয়, মোটর বাইক। আমার প্লেনে যেতে সবচেয়ে খারাপ লাগে, কিছুই দেখা যায় না। তার চেয়ে ট্রেন ভালো, কিন্তু ট্রেনও বাঁধা লাইনে যায়। তার চেয়ে বাস ভালো। বেশ গাছপালার ভেতর দিয়ে বন জঙ্গল ভেদ করে, জীবজন্তুর চোখে আলো ফেলে, নদী ঝর্ণার গা ঘেঁষে কিংবা জল ছুঁয়েই বাস ছোটে। তার চেয়েও গাড়ি ভালো, কেননা তার কন্ট্রোল নিজেরই হাতে। ইচ্ছে মতো থামা যায়, যা খুশি ছোঁয়া যায়। একটা বইতে পড়েছিল যে গাড়ির চেয়েও মোটর বাইক ভালো। সেখানে পা বাড়ালেই মাটি, আর তোমার চারিপাশে আলো, হাওয়া, বৃষ্টির সর্বাঙ্গীন স্পর্শ। কিন্তু যেটি সবার চেয়ে ভালো, সারা হিমালয় জুড়ে সাধুরা সেটাই করে দেখাচ্ছেন, পায়ে হাঁটা। গঙ্গোত্রীর এই 3 কিলোমিটারের জন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ। যমুনোত্রীতেও অবশ্য ফেরার পথে হেঁটে নেমেছিলুম জানকীচটি অবধি 7 কিলোমিটার। ভালো লাগা বলতে যেটুকু সেই জন্যই। কিন্তু ওই বৃষ্টি, কাদা এবং তার পূর্ববর্তী অপ্রিয় অভিজ্ঞতায় সেই যাত্রার পরিপূর্ণ রসাস্বাদন ঘটেনি। আজ আকাশে ঝকঝকে অথচ অনুষ্ণ রোদ, গায়ে শীতের তাজা বাতাস, চারিদিকে উজ্জ্বল হাসি মুখে শোভাযাত্রা। সেদিনকার মতো অত ক্লান্ত বিষণ্ণ মুখে শাড়ি নেই। আজ গঙ্গোত্রী অন্য স্বাদ দিয়েছে। হিমালয়ের বাসযাত্রাটিও মন্দ হলো না। মাত্র 3.5 টাকা ভাড়া, 3 জনের 10.5। জিপে না গিয়ে ভালোই হলো। এদের সঙ্গে, এই জনতা যাত্রীদের সঙ্গে যাত্রা হলো। এটা না হলে এই যাত্রা সম্পূর্ণ হতো না। তাহারে হেরিলাম আহা। গঙ্গোত্রীতে নেমে আমরা দেখি ভালো টুরিস্ট লজটি নদীর ওপারে, ব্রিজ পার হয়ে, দণ্ডিস্বামীর আশ্রমের পাশে। ওখানে অ্যাটাচড বাথ আছে। যদি 2-3 দিন থাকতে হয় তবে ওটাই ভালো। কিন্তু একবেলার জন্য যদি ওখানে উঠি তবে যাতায়াতে প্রচুর সময় ও শ্রম ব্যয়িত হবে। গঙ্গা মন্দির অনেক দূরে। চললুম দ্বিতীয় টুরিস্ট লজে, সেটি মন্দিরের পাশেই। প্রথমেই তো মন্দিরে ঢুকেছি। সত্যি মন জুড়োনো মন্দির। প্রাঙ্গণটি পরিচ্ছন্ন। চারিদিকে ছোট ছোট অনেক মন্দির। তাদের সামনে বারান্দা আছে, বসার জায়গা আছে। যাত্রীরা পুঁটলি বোঁচকা নিয়ে বসে আছে মন্দির প্রাঙ্গণে। যমুনোত্রীতে এসব নেই।
এ মন্দিরে গঙ্গা দেবীর প্রতিমা। বেরিয়ে এসেছি, ভাবছি টুরিস্ট লজটি কোন দিকে। অকস্মাৎ কানে এলো, নবনীতা মাসি। স্বপ্ন, মায়া না মতিভ্রম? নবনীতা মাসি, এই যে ওপরে। ওপরে চোখ তুলে দেখি সামনেই কিছুটা ওপরে একটি হোটেল জাতীয় আস্তানা। তারই চত্বর থেকে ঝুঁকে পড়ে আমাকে ডাকছে খুব মিষ্টি একটা গলা। কে রে তুই? আমি দেখতে পাচ্ছি না। তখন আধার নামতে শুরু করেছে আর মেয়েটা আলোর বিপরীতে। আমি তো ঘুচাই। ঘুচাই? তুই এখানে? তুমি এখানে? আমি তো মার সঙ্গে এসেছি, টুরিস্ট লজে আছি। ও, ওটাই টুরিস্ট লজ বুঝি? আমি ওখানে থাকবো, দাঁড়া আসছি। সেখানে লাঠি হাতে দীপঙ্কর শ্রীজ্ঞানের মতো কান ঢাকা টুপি মাথায়। কে? কবিতা দি? হ্যাঁ পাঠক, হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না তো? কবি কবিতা সিংহ সশরীরে নবনীতার সামনে, সপুত্র কন্যা, দুজনেই একসঙ্গে গঙ্গোত্রীর ধামে গিয়ে হাজির বললেই হলো। এতক্ষণ তবু সব ঠিকঠাকই হচ্ছিল, এবার গল্প বানানো শুরু। এই ভাবছেন তো? ভুল করছেন। গল্প নয়, সত্যি। ভুললে হবে না, এটা গোড়া থেকেই ম্যাজিক ট্রিপ, গুপি গাইন। তাই এরকম হলো। কবিতাদি, পুতুল, ঘুচাই, সমরেন্দ্র মহা খুশি স্বগোত্রীর মানুষ পেয়ে। আমিও খুব খুশি। পিকো ঘুচাইতে মুহূর্তে শ্যামদেশী যমজ হয়ে গেল। সমরেন্দ্র আর পুতুলের সঙ্গে জুড়ে গেল রঞ্জন। এই টুরিস্ট লজে উঠেছেন আমাদের তেঁতুল পাতার নিসঙ্গীরা। মেসোমশাই আমাকে দেখে যতখানি খুশি ততটাই লজ্জিত। যাক, তোমরা এসে পড়েছ। ইয়ে দেখো, আমি তো বুড়ো মানুষ, আমার কোনো হাত ছিল না। আমি জানি বুড়ো মানুষদের এক ফোঁটাও কোনো হাত না থাকার দিনেই আমিও বুড়ো হব। মেসোমশাই, আপনি কিছু ভাববেন না, আমাদের কোনো অসুবিধা হয়নি। ঠিক তো মা, যাক। নিচের বাজারটা ছোট্ট, সেখানে অল্পই দু চারটি চা, জিলিপি, পকোড়ার দোকান। চা খেতে গিয়ে আবার দেখা সশিষ্য দেওঘরের বাবাজির সঙ্গে। ব্রহ্মচারীর সঙ্গেও তার চেনাশোনা আছে দেখা গেল, সম্ভবত গুরু ভাই। একটা গ্র্যান্ড রিইউনিয়ন চলতে লাগলো চা এবং গঙ্গা জলের মধ্যে বসে। সন্ধ্যায় গঙ্গা মন্দিরে আরতি দর্শন করলুম প্রাঙ্গণে দাঁড়িয়ে, বড় ভালো লাগলো। অবাক হয়ে দেখলুম এবং কানে শুনলুম এখানে সে বিরাট দক্ষিণ ভারতীয় ভেঁপু। এই কি তুর্য বাজ্যে! কর্ণাটকের মন্দিরে যা শুনে প্রথম মুগ্ধ হয়েছিলুম। বদ্রীনাথের মন্দিরে শুনেছি কেরালার নাম্বুদ্রি ব্রাহ্মণ পূজারী হন। এই এক আশ্চর্য নিয়মে দক্ষিণ সমুদ্রকে গাঁথা হয়েছে উত্তরের তুহিন শিখরের সঙ্গে। এই গঙ্গোত্রীতেও তো দেখছি দক্ষিণী বাজনা বাজছে। কে বলে ভারতবর্ষ এক দেশ নয়? মহাদেবের জটা অঙ্গনেই অনেক সাধু সন্ন্যাসীর আড্ডা। ধুনিটুনি জ্বলছে, গাঁজা টাজা চলছে। দক্ষিণে সিঁড়ি নেমেছে ছোট্ট ভগীরথ মন্দিরে। সেইখানেই নাকি প্রথম গঙ্গা দেবী উৎসারিত হয়েছিলেন, এদের মতে ৬,০০০ বছর আগে। এখন গ্লেসিয়ার সরে গিয়েছে ২০ কিলোমিটার দূরে। ভগীরথ পর্বতের গ্লেসিয়ার থেকে নেমেছে গঙ্গা। শুনেছি তুষার নদীরা ১০০০ বছরে মাত্র ১ ইঞ্চি মতো সরেন। সেই হিসেবে সময়টা হাজার হাজার বছর আগে হবার কথা। এই সিঁড়ি থেমেছে গঙ্গা তীরে, তারপর উপলকীর্ণ বালির পথ গেছে জলধারার কাছ পর্যন্ত। আরতির বাজনা থেমে যাবার পরে নৈশব্দে অন্ধকার যেন ঘনতর হলো। গঙ্গার কলধ্বনি মন্দ্রতর। পায়ে পায়ে এগোলুম জলের দিকে। প্রচণ্ড শীতল বাতাস দিচ্ছে। এগোনো সমীচীন মনে হলো না। অসুস্থ হলে অন্যদের মহা মুশকিলে ফেলব। হেঁটে হেঁটে লঙ্কা চটিতে ফেরা বাকি। গঙ্গাতীর থেকে ফিরে এসে টুরিস্ট লজেই খেয়ে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছি। পেছনের পর্বতের বিপুল ছায়ার দিকে তাকিয়েই হঠাৎ স্পষ্ট দেখলুম শিবের মাথায় চাঁদ। হিমালয়ের
বিরাট অন্ধকার ছায়া শরীরের মাথায় এক অসম্পূর্ণ রূপোর তৈরি চাঁদ উঠেছে। মুহূর্তেই পুরাণের চিত্রকল্পটির সত্যতা চোখের ওপর প্রমাণিত হয়ে গেল। ছায়ার নিচে গঙ্গার ঝিকঝিক কুলুকুলু। নদী, তুমি কোথা হইতে আসিতেছ? মহাদেবের জটা হইতে। ওই তো মহাদেবের জটা, জটা জুটোধারী চন্দ্রমৌলি দেবাদিদেব। এই স্থির নিশ্ছিদ্র প্রাপ্তির অনুভূতি নিয়ে শুতে গেলুম। প্রচণ্ড ঠান্ডা, আর বেশিক্ষণ বাইরে দাঁড়ানো অসম্ভব। শুতে গেলুম, কিন্তু ঘুম আসে না। ছোট্ট ঘর, 3 জন লোক, ঠিক উত্তরকাশীর সেই ট্যুরিস্ট লজের মতোই, কেবল আরও ছোট ঘর। লণ্ঠন দিয়ে গেছে, সেটা কমিয়ে কোণে রেখেছি। একটাই জানালা দিয়ে দেখা যাচ্ছিল একটা উঁচু পাথরের তৈরি দেওয়াল। প্রচণ্ড শীত, সেই জানালাও বন্ধ করে দিতে হয়েছে। ছাদ আর দেওয়ালের মধ্যে যথেষ্ট বড় বড় ফাঁক আছে, দম আটকে মরব না। রঞ্জন হঠাৎ বেদম হাঁচতে এবং ঠকঠক কাঁপতে শুরু করলো। ক্রমশ 2টো কম্বল প্লাস 2টো পুলোভার, পায়ে মোজা, কানে মাথায় উলের মাফলার, তবুও ঠকঠক। উঠে এবার বিলিতি ওভারকোট চাপালো, তবুও দাঁতে দাঁতে মিউজিক। এটা স্ট্রিট ব্র্যান্ডির কেস। ওপরে উল চড়িয়ে কিচ্ছু হবে না, ভেতরে অ্যালকোহল চড়িয়ে গরম করতে হবে। চটপট ব্র্যান্ডে গিলিয়ে ঝটপট কম্বলের তলায় গোড় দিলুম থরথর কম্পিত রঞ্জনকে। তার পালা চুকলো। এবার পিকোলো উঠল, মাথায় কম্ফর্টার জড়ালো, শুলো, আবার উঠল, গায়ে বড় কোটটা চড়ালো, শুলো, আবার যেই উঠেছে আমি বললুম, দাঁড়া, এবারে গরম হওয়ার ওষুধটা খেয়ে ফেল। তারপর আমিও যথাক্রমে কমফর্টার, কোট, গরম হয়ে ওঠার ওষুধ ইত্যাদি ইত্যাদি। অবশেষে রাত 1:30 নাগাদ গঙ্গোত্রী দেবী দয়া করে 3টি শীতকাতর হিমার্ত সকরুণ বঙ্গ সন্তানকে নিদ্রা দেবীর উষ্ণ কোলে তুলে দিলেন। ইয়েতি। পরদিন অন্ধকার থাকতে থাকতে উঠেছি, পরিষ্কার বাথরুমে যাবার দুর্লভ পুণ্য অর্জনের উদ্দেশ্যে। কিন্তু বাদ সাজছে পিকো স্টুপিড। পিকোলোর ধারণা তার মহার্ঘ মা জননীটিকে কোনো ইয়েতি কিংবা রেপিস্ট খপ করে তুলে নিয়ে যাবে বলে ঘাপটি মেরে ওত পেতে আছে নিশ্চয়। পিকো সঙ্গে যাবার জন্য জেদ ধরল। সে পালোয়ান গেলে অবশ্যই দুষ্কৃতকারী প্রাণীরা পালাতে পথ পাবে না। শেষ পর্যন্ত মায়েতে মিয়েতে দৌড় খুলে গলিতে নামি। বাড়ির পিছনে বাথরুমের সারি। সেখানে ওটা কি, ইয়েতি না কি? দাঁড়িয়ে দাঁত মাজছে। ছেলেটাকে চেনা চেনাই লাগলো, এই লজের ক্যান্টিন চালায়। কি চা হুয়া? अभी कैसे होगा, चूल्हा तैयार करता है। তারই জিম্মায় পিকোকে সমর্পণ করি। আহা, ফিনাইলের সুবাতাস মনে প্রাণে নট ভৈরব বাজিয়ে দিল। এই প্রথম। আমি বেরোতে পিকোলো গেল। সামনে ধ্যানস্থ শান্ত ভোরের হিমালয়, নিচে উত্তাল গৈরিক স্রোত। কাল রাতে সেই জ্যান্ত ছবিটা মনে ভেসে এলো। কুয়াশাচ্ছন্ন তারাহীন আকাশে বদ্ধ অন্ধকার যেন কঠিন ঘন ওজনদার ধাতব পদার্থ হয়ে উঠেছে। সেই পটভূমিতে আরও অন্ধকার, আরও ভারী পাথরের মূর্তির মতো হিমালয়ের একটা অংশ, যেন জটাজুটোধারী শিবের সিলুয়েট, মাথার ওপর চাঁদ। পায়ের কাছে চিকচিক করছে গঙ্গা। সকালে সেই আকাশে নীলচে বেগুনি, স্বচ্ছ, ফিনফিনে, পাতলা। বাতাসে যেন থির থির কাঁপছে। পাহাড়টি ফিটফাট সবুজ পরিচ্ছন্ন, দাড়ি কামানো তরুণের মতো। আর উত্তাল পিঙ্গলা কলস্বরা গঙ্গা নিজেই যেন শিবের জটার একটা গুচ্ছ। পৃথিবীতে যে কোনো ব্যাপারেই প্রথম হতে পারলে যে বিমল আহ্লাদ হয়, সেটা মনে প্রাণে উপলব্ধি করে ঘরে ফিরে দেখি রঞ্জন বসে চা খাচ্ছে। এক পাহাড়ি বালক তাকে চা দিচ্ছে। সে পিকোকে দেখেই বলল, আপকো ঘড়ি কা ভাও কিতনা? পিকোলো আমার দিকে প্রশ্ন ভরা দৃষ্টি মেলল। এই বিদেশি ইলেকট্রনিক ঘড়িটা আগে ওর বাবার ছিল। এর দাম আমি জানি না। এত সোয়েটার কোটের হাতার নিচে ঘড়িটা আবিষ্কার করাও সহজ নয়। বাহ,
খোকার বেড়ে নজর আছে তো, অন্তর্দৃষ্টি আর কাকে বলে। ঘড়িটা আমরা বেচবো না। না না, সেজন্য নয়, একজন আমাকে এইরকম একটা ঘড়ি বিক্রি করতে চায়, দামটা জেনে নিতে চাইছি। সে বলেছে 350, নেপাল সে লায়া, আমেরিকান ইয়া জাপানিজ হোগা। এরকম 4টে বোতাম আছে, স্টিলের ঘড়ি তো, প্লাস্টিক বডি নয় তো। 350 খারাপ না। অ্যালার্ম আছে কি? আমার ঘড়িতে 3 রকমের অ্যালার্ম আছে। অ্যালার্ম, ক্রোনোগ্রাফ আছে, স্টপওয়াচ আছে, ডেট আছে, ডে আছে। হ্যাঁ, এত সব আছে, মিউজিক্যাল অ্যালার্মও আছে। এবার ঘড়িটা চুরি যাবেই। রঞ্জন ফিসফিস করে জানালো, পিকো যা গুণকীর্তন শুরু করেছে, ঘড়িটা সাবধানে রাখতে বলবো। মিউজিক নেই, অ্যালার্ম আছে। আমারটা ভালো করে আগে দেখে আসতে হবে। আর চা চাই? আরতি দেখতে যাবেন না? শুরু হয়ে গেছে এতক্ষণে। নিশ্চয়ই যাব। মন্দিরে ছুটলুম। চা চুলো যাক, ছুটল রঞ্জনও। পিকোটা পাশ ফিরে ঘুমোতে লাগলো। গঙ্গা তুলসী। বাজারে গিয়ে মিস্টার মুখার্জির নামে পুজোর থালা কিনে এনে পুজো দিলুম গঙ্গা মন্দিরে। বিশ্বাস করে দেওয়া পরের টাকা সঙ্গে এনেছি, বাবা সর্বত্র সদ্ব্যবহার করে যাই। বিশ্বনাথের সংকটমোচনেও পুজো দিতে ভুলিনি। গঙ্গাদেবীর নৈবেদ্যটিও সুন্দর, দিব্যি পিতল রঙা আয়না বসানো ছোট্ট সিঁদুর কৌটো ভর্তি সিঁদুর, প্লাস্টিকের দায়সারা টিপ নয়। দিব্যি একজোড়া নীল কাঁচের চুড়ি, চুলের সোনালি টাসল, এলাচ দানা, মটর ভাজা, ধূপ আর গঙ্গা তুলসী পাতা। পুষ্পবিহীন পুজো, কোথাও ফুল নেই, পথে ফুল ফুটতেও দেখিনি। এদেশে নাকি তুলসী গাছ হয় না। এটি তার বদলি খাটে, কাজ চালানো পবিত্র উদ্ভিদ। গঙ্গা তুলসীকে কিন্তু আমার খুব চেনা চেনা লাগলো। তারপর গন্ধ শুঁকেই নিঃসন্দেহ, ও হরি, তুমি তো আমার মুসৌরি পাহাড়ের গায়ে আবিষ্কার করা সেই আগাছা, যাতে ফুল নেই কিন্তু পাতাতেই মিষ্টি সুবাস। পিকোর গা গুলোনো সারাতে তোমায় ব্যবহার করেছিলুম। এখানে এসে তুমি পতিতোদ্ধারিণী গঙ্গা তুলসী হয়েছ, তা ভালো। কবিতা দিয়ে কয়েকটি শিকড় শুদ্ধ চারা তুলে সঙ্গে এনেছিলেন। জানি না তারা কলকাতার মাটিতে বসে গেছে কিনা। আমি ডায়েরির পাতায় যেটিকে ভরে এনেছিলুম সে তেমনই আছে। মন্দিরে পুজো দেবার পর সবাই দেখছি ডালি সহ গঙ্গায় যাচ্ছে, সেখানেও পুজো দিচ্ছে। গঙ্গা তুলসীর পাতা জলে ভাসিয়ে আসছে। আমিও চললুম রঞ্জন শুদ্ধ। নদীর ধারে ভোরবেলা ভয়াবহ ঠান্ডা। সুন্দর বালি বিছানো সরু পায়ে চলা পথটি মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে নদী তীরের বড় বড় পাথরের ভিড়ে হারিয়ে গেছে। বাইরে পাঁচিলের ধারে মস্ত ধুনি জ্বালিয়ে বেশ কয়েকজন মস্তান সাধু আড্ডা গেড়েছেন। কুম্ভমেলাতে এমনি একটা দলের মধ্যে আমি ঢুকে বসে পড়েছিলুম। পেতলের বাটি ভর্তি দুধ চা দিয়েছিলেন সাধু আমাকে, কিন্তু হাতে হাতে যে কলকেটি ঘুরছিল তার টার্ন আসেনি আমার। রঞ্জন বললে মহোৎসহে, কলকের টার্ন মেয়েদের দেয় না, আমাকে দেবে, দেখবে। দেখে কাজ নেই ভাই, অমনি বিশ্বাস করছি। নদী তীরে পাণ্ডারা যাত্রীদের পুজো করতে সাহায্য করছেন। যাগ যজ্ঞ, তর্পণ, পিণ্ডদান, নানা রকমের ধর্মীয় কার্যকলাপ চলছে। আর চলেছে এই কাক ভরে ওই হাড় হিম করা উদ্দাম বেপরোয়া স্রোতে ঘটি ডুবিয়ে ভয়ে ভয়ে মন্ত্র পড়তে পড়তে পুণ্য স্নান। জলে নেবে ডুব টুব দেবার প্রশ্ন নেই এদিকটাতে। প্রচণ্ড ঘূর্ণি, দুর্বার স্রোত, ভাগীরথী অগভীর, পার্বত্য নদী জলে হাঁটুও ডোবে না, কিন্তু পাথরে পদস্খলন ঘটলেই সিধা মানেরই দাম উত্তরকাশী। সেই মরা মহিষের অবস্থা হবে। কিংবা হয়তো মধ্যপথে যমুনা তুলে নেবে, চলে যাব সেই লালকেল্লা, তাজমহল, মথুরা, বৃন্দাবন। হয়তো আবার দেখা হবে জলন্ধরের ঠাকুমা আর তার সহিসের সঙ্গে, সেই অদেখা পঞ্চদশীর সঙ্গে। স্থান মাহাত্মে কতটা মনের উন্নতি হয় জানি না, তবে অধিকাংশ নারীরই দেখলুম বসন ভূষণে আর রুচি নেই। এই ভূষণটির নাম লজ্জা। এদের হাজাহীনতায় আমার মতো বেহায়াও লজ্জা পাচ্ছে। না, এখানে স্নান আমার পোষাবে না।
একই সোজা তুষার নদী থেকে বেরুনো বরফ গলা পানি, যতই পবিত্র হোক একবার বুকে সর্দি বসলেই ব্যাস। একলা তো আসেনি যে অসুখ করলে ভগবান দেখবেন। এখন ভগবান নিজে না এসে আমার মেয়েকে ভাইকে ডেপুটি করে দেবেন। অতএব কমলাকান্তের উপদেশই ভালো, আপনারে আপনি দেখো, যেও নামন কারো ঘরে। চল রঞ্জন, আমরাও গঙ্গা তুলসী ভাসিয়ে আসি নদীর স্রোতে। নমো গঙ্গা, নমো গঙ্গা ওই নমঃ। তারপর আরেকটু এগোই। প্রথমে শুধু জল স্পর্শ করে বসা, তারপরে সাহস বাড়ে। তখন অঞ্জলিতে পুণ্যবাড়ি গ্রহণ করে প্রথমে বাবাকে, তারপর শ্বশুরমশাইকে জলাঞ্জলি দিই। তৃপ্ত হও হে মৌদগল্য বংশোদ্ভূত দেবশর্মণ, তৃপ্ত হও। ওহে ধন্বন্তরী গোত্রের সেন শর্মণ, তোমরা আমার অপটু হাতের এই নির্মল পবিত্র উদকে আরেকবার চিরতরে পরিতৃপ্ত হও। পিপাসা মুক্ত হও, বাসনা মুক্ত হয়ে এই বিচিত্র বিশ্ববীজের মধ্যে পরিব্যাপ্ত হও তোমরা। আর স্মরণ করি তোমাদের যাদের জল দেবার কেউ নেই। হে অভাগা আত্মারা, তোমরা আমার ভালোবাসার অর্ঘ্য গ্রহণ করো। আমার প্রদত্ত উদকে তোমাদের তৃষ্ণামোচন হোক, আত্মার শান্তি হোক। এইটুকু 2 মিনিটের মাত্র কথাবার্তা। বাবা, শ্বশুর অথবা এইসব নাম না জানা স্বজনহীন পরিজনদের সঙ্গে কথা কইতে মুহূর্তই বা লেগেছে। হাত অসাড় হয়ে গেছে বরফ জলে থেকে। এরা নাইছে কি করে? কি করে আবার যেভাবে পঙ্গুতেও গিরি লঙ্ঘন করে সেই উপায়ে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। উচ্চস্বরে সংস্কৃত মন্ত্র পড়তে পড়তে সদ্য নিয়ে ওঠা এক সাধু জলশুদ্ধ জটা ঝাঁকাতে ঝাঁকাতে কাঁপতে কাঁপতে এসে গঙ্গা মন্দিরের চওড়া পাঁচিলের ওপর উঠে বসলেন। রোদ উঠলেই এখানটায় রোদ পড়বে। সাধু শুরু করলেন ভজন গান। মাথার ঝাঁকুনিটা আর থামল না, গানের ছন্দে গ্রথিত হয়ে গেল। আধফোটা সকালে হিমালয়ের খোলা হাওয়ায় গঙ্গার কলধ্বনির সঙ্গে ভাঙা পাঁচিলে তরুণ সন্ন্যাসীর ভোরালি ভজনের সুর কানে রয়ে গেল। সদ্যস্নাত 3টে দেহাতি মানুষ নদীর ধারে ষড়যন্ত্রের মতো উবু হয়ে বসেছে। বয়স্কটি একটা বড় কৌটো খুলে 3টি ছোট কৌটো বের করলেন। একটিতে প্রচুর কাঠের চোখলা, পাতলা এবং কুচো কুচো, একটিতে ঘি, আর একটাতে মেটে সিঁদুর। এছাড়া ধূপ, দেশলাই, একজোড়া কাচের চুড়ি আর গঙ্গা তুলসী। 3টে ছোট নুড়ি সাজি হোমের উনুন হলো, তাতেই ওই ছুতরের দোকান ঝাড় দেওয়া কাঠের চাঁচি ঢেলে ঘি দিয়ে আগুন ধরানো হলো। ছোট প্রদীপ পেরুলো সলতে সমেত জ্বালানো হলো। নদীর তীরে প্রবল বাতাসে দ্বীপ জ্বলে রইল না, হোমাগ্নিও কেবল নিভে যায়। ধূপ জ্বলল, চিনির এলাচ দানা বেরুলো আরেকটা ক্ষুদে কৌটো থেকে। 3 জনের মাথায় একত্র করে ভক্তিভরে দেহাতি উচ্চারণে মন্ত্রপাঠ হলো, ঘৃতাহুতি দেওয়া হলো। বারে, এরা তো বেশ স্বয়ংসম্পূর্ণ তীর্থপাঠী। ব্রাহ্মণ পাণ্ডা ছাড়াই দিব্যি পুজো পাঠ মায়ের যাগযজ্ঞাদি পর্যন্ত করে ফেলছে। দেহাত থেকেই বয়ে এনেছে পিকনিক পুজোর যাবতীয় দরকারি সরঞ্জাম, মায়ের মন্তরটি পর্যন্ত। এই পুতুল খেলার মতো মিনি হোমানল জেলে মিনি পুজো দেখতে খুব ভালো লাগছিল। সবটা দেখা হলো না। আমার সঙ্গে সঙ্গেই কোট প্যান্টুলুন পরা এক ভদ্রলোক হাতে পুজোর ডালি নিয়ে পাণ্ডার সঙ্গে সঙ্গে গঙ্গা তীরে আসছিলেন উচ্চস্বরে মন্ত্রপাঠ করতে করতে। এখানে এসে সেটা স্থগিত ছিল, আমি আর তাকে খেয়াল করিনি। হঠাৎ আবার প্রচণ্ড উৎসাহে সশব্দে মন্ত্রপাঠ শুনে দেখি সেই ভদ্রলোক পরনে শুধুই আন্ডারওয়্যার আর পইতে, সযত্নে পাটপাট করে চুল আঁচড়াতে আঁচড়াতে প্রচণ্ড চেঁচামেচি অর্থাৎ মন্ত্রোচ্চারণ করছেন। স্নান সমাপ্ত। ক্ষুরোধার বাতাসে আমি প্রায় পোশাকের মোড়ক শুদ্ধ নিহত হবার জোগাড়। ভক্ত ভদ্রলোক মন্ত্রের ঢাল তলোয়ারে নিজেকে রক্ষা করছেন। ওইভাবে পুজোও বোধহয় করেছেন, কে জানে। না, এলেম আছে, একেই কৃচ্ছ বলে। যেসব মহিলারা স্ট্রিপ করছেন গঙ্গা তীরে কিন্তু টিজ করছেন না, তাঁদেরও আছে ভক্তি এবং শক্তি। শিল্প সাহিত্যে নারী দেহের গুণগান শুনে শুনে
নিজেদের না জানি কি একটা দারুণ ব্যাপার মনে হয়েছিল। এখানে একসঙ্গে এতগুলি এত বয়সের এত বৈচিত্র্যময় উন্মুক্ত নারী মাংস দেখতে দেখতে গা গুলিয়ে উঠল। অনেকেই যৌবনবতী, বয়স যাই হোক, কিন্তু এই প্রথম মনে হলো লজ্জা না থাকলে বোধহয় রূপ ব্যর্থ হয়। সবাই এরা ধবধবে ফর্সা, বাঙালি চোখে তো ফর্সা মানেই প্রকৃত সুন্দরী। গঙ্গার ঘাটে আমি তর্পণ করতে যাই মহালয়ায়, অনেক বাঙালি বেদিং বিউটি দেখি, সেখানে এতটা অলজ্জা দেখিনি। উত্তর ভারতের চামড়ার জাতি অন্য, একটিও শ্যামলা শরীর দেখলুম না। জামার নিচে বেশ মজার একরকম ভি গলা হাত কাটা রঙিন সুতি ফতুয়া পরে আছেন। যাত্রী দুজনারই পিরানের মতো তেরচা করে বুকে একটা খাপ এবং দুটি পকেট। ফতুয়ার মতোই, বুঝলুম যাত্রার মাল মশলা সর্বস্ব থাকে। বুকে ছুরি না বসালে সেসব পকেট কাটা যাবে না। যমুনত্রীর বৃদ্ধা পাঞ্জাবি মহিলার পরনে এরকম ফতুয়া নিশ্চয়ই ছিল না, তাই মেরে থলিয়া। রঞ্জন গেল কোথায়? সে তো গঙ্গা তীরে নেই। খুঁজে পেতে দেখি রঞ্জন সেই ধুনি জ্বালানো সাধুদের আড্ডায়। নেমন্তন্ন বাড়িতে কাঙালি ভোজনের আশায় যেমন দাঁড়ায়, তেমনি দাঁড়িয়ে আছে একধারে। আগুনে গরম হচ্ছে না গঞ্জিকায় কে জানে। চ বাটা চ, বাড়ি যায়, চা জল খাবার খেয়ে বেরিয়ে পড়ি। ঘুচাই আর পিকো ইতিমধ্যে উঠে নিজেদের মনে ঘুরছে। লাফাতে লাফাতে এসে বললে, মণি বাবার আশ্রমে গিয়েছিলাম মা, ফটো তুলেছি। সবাই মিলে ব্যালকনিতে গিয়ে বসলুম ব্রেকফাস্ট খেতে। ভগীরথ পর্বতের বরফ চূড়োটি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তার তুষার নদী, সূর্য উঠে গেছেন। কবিতাদের গলার রুদ্রাক্ষের মালাটি সারদা মায়ের সাক্ষাৎ আশীর্বাদ ধন্য। সেই গল্প শুনতে শুনতে আলু পরোটা আর চা খেতে খেতে নেমে যাবার জন্য তৈরি হয়ে গেলুম। রঞ্জন ভয়ানক তাং করছিল, গোমুখ যাবেই। কাল রাত্রের ঠকঠক কাঁপুনি এর মধ্যে ভুলে গেছে। এ তো গঙ্গোত্রী, গোমুখ আরো 20 কিলোমিটার উত্তরে তুষার নদীর মধ্যে। এ তোকে যেতে দিচ্ছে? মরে যাবি তোরে ওই আহ্লাদি পেল্লাদি শরীর নিয়ে। আসলে সমরেন্দ্র পুতুলরা গিয়েছিল বলেই ওর এত দুঃখ। যেতে ওদের বেশ কষ্টই হয়েছে বললে। ঘুচাই, পিকো আর রঞ্জনকে বললুম বড় একটা জলপাত্র কিনে বেশ করে গঙ্গোত্রীর নির্মল পানি ভরে নে। খানিক বাদে তারা বাপরে মারে করতে করতে জল নিয়ে ফিরল। হাতে প্যারালিসিস হয়েছে। আটটু হলেই আজ জলের মধ্যে পাত্র বিসর্জন হয়ে যাচ্ছিল। ওরে বাবা! এর মধ্যেই কবিতাদি জানালেন উনি ওই জলে দুদিন সশরীরে সব অস্ত্রে চান করেছেন। ভিজে কাপড়ে এই বাতাসে, না, সারদা মায়ের আশীর্বাদী রুদ্রাক্ষের ক্ষমতা আছে। ভাগীরথী। ঘুচাই আর পিকো আবার পালিয়েছে। গঙ্গোত্রীর ট্যুরিস্ট লজের কর্মকর্তা ছেলেটির বয়স বেশি না। সে খুব একটা ধর্মকর্মের জীবনে বিশ্বাসী বলে মনে হলো না। তার খুব ফাঁকা একা লাগে এখানে। এই তো মোটে 6 মাসই লোকজন আসে, তারপর সব বন্ধ, শুনশান হয়ে যায়। একটা সিনেমা নেই, থিয়েটার নেই, উত্তরকাশীর আগে কোনো শহরই নেই। শহুরে মানুষ টিকতে পারে এখানে? এখানে ওই এক সাধু সন্ন্যাসী আর মিলিটারি রেজিমেন্ট, এই 2 ধরনের সংসারত্যাগী ব্রহ্মচারীর পক্ষেই বাস করা সম্ভব। মন্দিরের দরজা বন্ধ হয় দীপাবলিতে। কেদার, বদ্রী, গঙ্গা, যমুনা সব মন্দিরের, পুরো উত্তরাখণ্ডেরই দরজা বন্ধ হয়ে যায়, দ্বীপ নিভে যায়, শঙ্খ ঘণ্টা স্তব্ধ হয়ে যায়। লজ বন্ধ করে আমরাও তখন উত্তরকাশীতে নেমে যাই। বেয়ারা, কুক এরা তো সব টেম্পোরারি, তখন এদের চাকরি যায়। আমি অবশ্য সরকারি চাকুরে, আমার চাকরি যায় না। ছেলেটির সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ বুঝতে পারলাম চাওয়ালা ছোকরার দামি ঘড়ির জন্য অমন লোভ কেন। 6 মাস পরেই ওর জীবনে তুষার জবনিকা নামবে। এর মধ্যে যা পারো, যতটা পারো জোগাড় করে নাও। 2 দিন বাদে ভাতও জুটবে কিনা ঠিক নেই। টুরিস্ট লজের পাশেই কালী কমলিওয়ালার ধর্মশালা, মাটির ঘুপচি ঘর। পাশাপাশি 5-6টা দরজা জানলা আছে। সামনে ফালি বারান্দা, যাত্রী ভর্তি। ইলেকট্রিক আছে বলে মনে হলো না। ওপাশে গ্রামের গৃহস্থ বাড়ি। পিকোলো একটা বউয়ের সঙ্গে ভাব করল।
বউটিও সমবয়সী হবে, নাম ভাগীরথী, এই গাঁয়েরই মেয়ে। শাশুড়িটি খুব তিরিক্ষী। শাশুড়ি এসে পড়লেই ভাগীরথী ভয়ে আর কথাই বলছে না। একটা টাটকা টমাটোর মতন মুখটা ভাগীরথীর, হাসি খুশি, স্বাস্থ্যে প্রাণে উজ্জ্বল। কোনোদিন উত্তরকাশীর চেয়ে দূরে যায়নি তাদের বাড়ির কেউ। কলকাতাকে কিন্তু সে নামে চেনে। গর্বের হাসি হেসে বলেছে, উধর তুম লোক গঙ্গাজি কো ভাগীরথী कहता না। তার কাছে কলকাতার মানে গঙ্গার যাত্রার শেষ স্টেশন। গঙ্গাকে দিয়েই তার ভারতবর্ষের মাপজোক। আর নামের মাহাত্ম্যে সে নিজেকেও পবিত্র আর বিশিষ্ট মনে করে। গল্প করতে করতেই সংসারের কাজ করছিল ভাগীরথী। তার কাছে পিকু শুনল এখানে হেলিকপ্টারে চড়ে ইন্দিরা গান্ধী এসেছিলেন। অমনি ঘুচাইয়া পিকো ছুটল হেলিপ্যাড দেখতে, যদি কেউ এসে পড়ে, বিড়লার কি মিসেস গান্ধীর কি ধীরেন ব্রহ্মচারীর প্লেন। খানিক বাদেই আবার পাই পাই করে ছুটে ফিরে এলো। কোথায় যেন সাধুদের ছবি তুলতে চেষ্টা করেছিল, তারা চিমটি তুলে তেড়ে এসেছেন। ঘুচাইরা দুদিন দণ্ডিস্বামীর ধর্মশালায় ছিল। প্রসাদ খেয়ে স্বহস্তে বাসন মেজেছে, এঁটো পেরেছে। সেই নতুনত্ব খুব ভালো লেগেছে। পিকোর মহা দুঃখ, ধর্মশালায় থাকা হলো না। যত বলি বাড়ি গিয়ে রোজ রোজই না এঁটো পারিস, বাসন মাজিস, চটে যায়। তোমাদেরকে বলি আর কি। আর তোমার কেবল গুসা, আলবার্ট পিন্টো কাহা কা। চল রে ঘুচাই, ওদিকটা ঘুরে আসি। ওখানে গঙ্গার তীরে একজন সাধু ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। গায়ে এক টুকরো সুতো পর্যন্ত নেই, অথচ হাতে একটা লম্বা বাঁশ, তাতে নানান রং বেরঙের কাপড়ের টুকরো আটা। কাপড়গুলো ঠান্ডা হাওয়ায় উঠছে। দেখেছিস নাকে? না তো, চল চল দেখি। দুজনেই মুহূর্তেই হাওয়া। শিব খ্রিস্ট স্বামী। খানিক পরে ঘুচাই আর পিকো ছুটতে ছুটতে এসে বলল, কলম আছে? কি হবে? দরকার আছে, ঠিকানা লিখতে হবে। একজন সাধুর সঙ্গে আমাদের খুব ভাব হয়েছে তো। কলম নিয়ে লাফাতে লাফাতে আবার দুজনে পালালো। দুটো প্রজাপতির মতো নেচে বেড়াচ্ছে। ওপর থেকে দেখলে দুজনেই গঙ্গোত্রীতে কিছুটা বেমানান। ছোট করে ছাঁটা চুল, পরনে ব্লু জিন্স আর সোয়েটার। আমাদের ছেলেবেলায় এরকম সাজ পোশাককে বলতো ট্যাশ ফিরিঙ্গিয়ানা। ঠিক দুই বোনের মতো তখন দেখাচ্ছে। দুজনেরই চোখে মোটা কাচের ভারী চশমা আর পায়ে ফড়িংয়ের পাখার লঘু চাঞ্চল্য। মালপত্র গুছিয়ে দাঁড়িয়ে আছি, মেয়েদের টিকি দেখা যাচ্ছে না। টুরিস্ট লজের ছেলেটি বলছে, আজই চলে যাচ্ছেন, অথচ আগামীকাল ভগীরথের গঙ্গা আনয়নের সেই তিথি। কালই বাৎসরিক গঙ্গা পূজার উৎসব। গঙ্গা দেবীর মন্দিরের মূর্তিকে নদীতে নিয়ে যাওয়া হবে শোভাযাত্রা করে। লোকে দূর দূর থেকে এই গঙ্গা সেবার পুণ্য স্নানের জন্যই আসে। আপনি থেকেও চলে যাবেন, দেখে যাবেন না, স্নান করবেন না? আজ কেউ গঙ্গোত্রীর ধাম ত্যাগ করে যায়? কিন্তু কবিতাদি তো যাচ্ছেন। বাঙালিদের দলটিও আগেই নেমে গেছে। এরা কি কেউ জানেনও না কাল এত বড় উৎসব? কবিতাদি বললেন, জানি বইকি, কিন্তু কাল এখানে যে কি কাণ্ড হবে তা ধারণা করতে পারছো না। দেহাতি লোক শয়ে শয়ে আসবে, বাসে আর জায়গা থাকবে না ফেরার সময়। তারাও তো সব ফিরবে, তাই আগেই। কবিতাদির ছেলে পুতুল বলল, তাছাড়া খাবার দাবারের অসুবিধা হবে, ছোট জায়গা, যথেষ্ট কিছুই নেই, নোংরামিও হবে, নাইতে পারবেন না, প্রচন্ড ভিড় হবে, ছোটখাটো কুম্ভ মেলার মতো। সমরেন্দ্র বললে, আজ কেটে পড়াই বুদ্ধিমানের কাজ, নতুন আর কি দেখবেন? আমি ওদের থাকতে বলছি না, বাসের জায়গা না পাওয়ার সমস্যাটা খুবই সত্য, কিন্তু আমাদের তো শুন্ডি মার্কা ম্যাজিক ট্রিপ, ওসব ঝামেলা নেই। আমি তবে কেন থেকেই যাই না? একটা দিনের তো মামলা, কালই বরং বিকেলের মধ্যে নেমে যাব। ভিড় তো কালই ভাঙবে না, যারা আসবে তারা তো কালই নামবে না। পিকো আর ঘুচাইকে খুঁজতে মন্দিরে গিয়ে দেখি পাঁচিলের ওপর বসে বসে দুজন এক ন্যাড়া মাথা সাধুর সঙ্গে গল্প করছে। আমি যেতেই পিকো ছুটে এসে বলল, এই নাও, এই খামটা একটু রেখে দাও তো। বলে একটা নোংরা মতো খাম আমাকে এগিয়ে দিয়েই
পালালো। ঘুচাই চেঁচিয়ে বলল, ওতে 2500 টাকা আছে বলে ফের গল্প করতে লাগলো। আমি চেঁচাচ্ছি, চলে আয় ঘুচাই, ওঠ, বাস চলে যাবে। বলতে বলতে হঠাৎ কথাটা বোধগম্য হলো। ঘুচাই, কি বললি? ওতে 2500 টাকা আছে। কার টাকা? কিসের টাকা? পিকোর কাছে রাখতে দিয়েছে। ওই যে ওই সাধুর টাকা, বলেছে কলকাতায় গিয়ে আবার ফেরত নেবে। কেন? ও বাবা, ওসব হবে না, এক্ষুনি ফেরত দাও। পরের ধন আমি যক্ষ হয়ে সামলাতে পারবো না বাপু। আমার নিজেরই সর্বস্ব হারিয়ে যায়, শেষকালে 2500 টাকা নিজের পকেট থেকে খরচা দিতে হবে। সাধুর কাছাকাছি তেড়ে যাই খড়খড় করে। ইয়ার কি নাকি? কাছে গিয়ে দেখি গল্পটা হচ্ছে ইংরেজি ভাষাতে। সাহেব সাধু, ও তুমি বুঝি কৃষ্ণ কনসাস? মাই নেম ইজ শিব খ্রিস্ট স্বামী। I am a Catholic sannyasi in love with Hinduism and India. নমস্কার। খাস ইংরেজি উচ্চারণ। ওরে বাবা, এ কি মাল! একে তো সোজাসুজি সিআইএ কিংবা কেজিবি কোনো প্লটেই ফেলা যাচ্ছে না। বেশি ঝামেলায় না গিয়ে আমি সোজাসুজি পয়েন্টে চলে যাই। সব আপনার টাকা? ওই রকম বলতে পারেন। টাকা কি কারুর হয়? আমি দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব তো আপনার নয়, ওটা আপনার মেয়েকে দিয়েছি। আমার মেয়ে ছোট, তার দায়িত্বটাও এখনো আমারই। ধরুন যদি এখন আমার মেয়ে হঠাৎ মরে যায়, হিন্দু ধর্মে বলে অরিনি মরতে হয়। মরবে কেন বালাই, 60 বাচ্চা মেয়ে। বেশ, ধরুন হয়তো আপনিই স্বর্গে গেলেন আর টাকা ফেরত নিতে এলেনই না, তাহলে তো অরিনি হয়ে মরবে। ঋণী কেন? ওকে তো আমি ঋণ দিইনি। একমুখ হেসে সাধু বলেন, ওটা তো ওকে আমার দানম। দান নিলে ঋণী হবে কেন? দানম মানে? আমার মেয়ে হঠাৎ আপনার দান নিতেই বা যাবে কেন? আপনি কলকাতায় গিয়ে টাকাটা ফেরত নেবেন বলেই না ও রেখেছে। তখন সেইটা হবে আমাকে ওর দানম। ইচ্ছে না করলে নাও দিতে পারে। টাকাটা এখন তো ওরই সম্পত্তি, আমি দিয়ে দিয়েছি। বেশ কথা, ওর সম্পত্তি, সেটা দিয়েও কি করবে? পিকোলো জানে। জানো না পিকোলো টাকাটা দিয়ে কি করবে? আশ্রম হবে অনাথ শিশুদের জন্য। ভারতবর্ষে গরিব লোকেরা বড় কষ্টে থাকে। আমি একটা জমি কিনতে চাই, ওই টাকা সেই জন্য জমাচ্ছি। জমি কিনে আশ্রম করব। অন্তরা বলল, কি সব স্কিমে যেন টাকা বাড়ে, তাতে জমি কেনা সুবিধা হবে। এতক্ষণে বেশ ইন্টারেস্টিং লাগছে সাধুকে। শিবখ্রিস্ট স্বামী নাম ওকে দাক্ষিণাত্যের এক আশ্রমে দিয়েছে। সাধুর নাম ক্রিস। ক্লাস 7-এর পর এখানে ওখানে চাকরি করে বেরিয়েছে। পরের বছর থেকে সে ঘর ছাড়া, শেষে সাধু হয়ে গেছে। কিন্তু ক্যাথলিক ধর্ম তাকে শান্তি দেয় না, পাশ্চাত্য সভ্যতা তাকে তিষ্ঠতে দেয় না। তাই ভারতবর্ষ, হিন্দু ভারতবর্ষকেই সে বেছে নিয়েছে। সঙ্গে টাকা নিয়ে ঘুরবো না বলে ঋষিকেশের এক চায়ের দোকানেও $300 জমা রেখে এসেছি। নেমে গিয়ে নেব। রসিদ আছে? রসিদ? আশ্চর্য সরল চোখে তাকালেন নীলাক্ষ সন্ন্যাসী। না তো। তবে গেছে, ও টাকা আর পাবেন না, গরিব লোক খরচ করে ফেলবে। না না, ওদের দোকানে আমি রোজ চা খেতাম, ওরা খুব সৎ, টাকা মার যাবে না। একগাল হাসলেন ফোকলা সাধু। না গেলেই ভালো, কথা ঘোরায়। কবে ফিরবেন? আর তো ফিরবো না, এবার এখানেই থাকবো বলে এসেছি। জমি কিনবো, আশ্রম করব, সেবা করব দরিদ্রের। তারপর আমাদের বিষয় সংবাদ সংগ্রহ হলো। কেদারনাথে যাব না, গঙ্গোত্রী থেকে নেমে সোজাই বদ্রীনারায়ণে চলে যাব শুনে শিবখ্রিস্ট স্বামী অত্যন্ত বিচলিত হলেন। সে কি, কেদারনাথে না গেলে হয়? কেদারনাথই সবচেয়ে সুন্দর। এই গঙ্গোত্রী ধামের চেয়েও আরো সুন্দর হওয়া কি সম্ভব?
আরো সুন্দর। ইটস ওপেন, ওপেন, নট সো ক্লোজড। মনটা উদার হয়ে যায়, খোলা হয়ে যায়। কত বরফ চূড়া, কত তুষার নদী। না না, তোমরা অতি অবশ্যই কেদারনাথে যাবে, নইলে 4 ধাম সম্পূর্ণ হবে না। ক্যাথলিক সাধুর 4 ধাম সম্পূর্ণ করানোর উৎসাহে একটু অবাক না হয়ে পারি না। তারপর বলি, দেখো সাধু, বড্ড কষ্ট পেয়েছি, প্রচন্ড মানসিক টেনশনে এবং গায়ে ব্যথায়, খচ্চরে চড়ে এখনো সর্বাঙ্গে কালশিটে। ওই অভিজ্ঞতাটি আমি আর দ্বিতীয়বার চাই না। আমি তো হেঁটে উঠতে পারবো না, হাঁপানি রুগী, তাই যাবই না। বরং ওরা যায় যাবে, আমি গৌরীকুণ্ডে থাকবো। কেন, তুমি ডান্ডি নিয়ে যাবে, কষ্ট হবে না? না সাধু, প্রথমত বড্ড বেশি খরচ, দ্বিতীয়ত ওইভাবে যাবার বয়স এখন আমার হয়নি। আমার লজ্জা করবে বুড়োদের মতন শুয়ে বসে যেতে, তার চেয়ে না যাওয়া ভালো। আরে ছি ছি, এটা কিরকম দাম্ভিক কথা হলো? ভগবান দর্শনে যাবে, কিভাবে যাচ্ছ তাতে কি এসে যায়? ভগবানের কাছে যাবে, ঠিক যেভাবে তোমার শরীর সহজে যেতে পারবে সেইভাবেই যাও। স্বয়ং কেদারনাথকে বাদ দিয়ে টাকা পয়সা নিয়েই বা তুমি কি করবে? ডান্ডি নাও, কান্ডি নাও, যৌবনের গর্ব করো না। ঈশ্বরের সমীপে বিনীত হয়ে, বিনম্র হয়ে যেতে হয়। হঠাৎ ভয়ঙ্কর লজ্জা করল। বি হাম্বল, ডোন্ট বি সো প্রাউড। যেন বুকের ভেতর হাতুড়ির ঘা মারল। কি ভুল করছিলুম। কত সহজে, কত প্রকাণ্ড একটা ভুল ধরিয়ে দিলেন শিবখ্রিস্ট স্বামী। না, যেতেই হবে কেদারে। 4 ধাম বলে বেরিয়েছি যখন, কেদারনাথ যাব, বরং ফেরার পথে ট্রেন হলে হবে। তখন তো ঘরমুখ, আগে কেদার পরে বদ্রী, এটাই যাত্রার রীতি। যদি আগে বদ্রী চলে যাই, পরে কেদার গেলে কিছু হবে না তো? হবে আবার কি, যখন যেখানে যাবে সেটাই ঠিক সময়। চলে যাও, শুভযাত্রা, আবার দেখা হবে। কলকাতায় অথবা অন্যত্র। বন্ধুরা, আপনারা শুনছেন ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণ কাহিনী হে পূর্ণ তব চরণেরও কাছে। আজকে 6ষ্ঠ পর্ব এই পর্যন্তই শেষ করলাম। 7ম পর্ব শুরু হবে উপাখ্যান তেঁতুল পাতায় কজন দিয়ে। আজকের পর্বের প্রশ্ন থাকছে, কবি কবিতা সিংহর মেয়ের নাম ঘুচাই, তার ছেলের নাম কি? এই উত্তরটা আপনারা 6ষ্ঠ পর্বের অংশটুকু শুনলেই তার মধ্যেই পেয়ে যাবেন। প্রথম 3 দিনের মধ্যে যে প্রথম 3 জন উত্তর দেবেন তাদের নাম আমি 7ম পর্বের শুরুতে ঘোষণা করব। বন্ধুরা, আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদেরকে আমার অনেক ধন্যবাদ জানাই।